চট্টগ্রামের আগুন যে ইপিজেটের একটি কারখানাতে আগুন লেগেছিল, সে আগুন কিন্তু এখন পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনী তাদের যে সর্বাত্মক চেষ্টা সেটি কিন্তু অব্যাহত আছে। তারপরেও কিন্তু কোনোভাবেই এই আগুন আসলে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ষষ্ঠ তলা থেকে লাগা আগুন সপ্তম তলা হয়ে তারপর উপর দিকে গিয়েছে। তারপর ধীরে ধীরে যখন আসলে উপরের দিকটা আগুন পুরোই একেবারে পুরো ভবন একেবারে সব জ্বালিয়ে পুড়ে যখন একেবারে শেষ, তারপর সেটি কিন্তু আসলে নিচের দিকে নেমেছে ধীরে ধীরে আসে আগুন। এখনো পর্যন্ত আমরা দেখছি বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরেও কিন্তু আসলে আগুন কোনোভাবে আসলে এখানে নিয়ন্ত্রণে আসছে না। আমরা দেখেছি প্রায় 15-20 মিনিটের একটি বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতেও আগুন আসলে কিছুই করতে পারেনি। সেই বৃষ্টি একেবারে পুরো ভবনটি এই মুহূর্তে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অর্থাৎ এটির ছোট ছোট ভবনের যে দেয়ালগুলো, ছোট ছোট দেয়ালগুলো কিন্তু ধসে পড়ছে। তার মধ্যে আশেপাশে যে ভবনগুলো আছে সে ভবনগুলো কিন্তু আসলে ঝুঁকিতে রয়েছে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা অন্তত সেই ভবনগুলোতে যেন আগুন না লাগে সে চেষ্টা কিন্তু আসলে করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা বিমান বাহিনী, নৌবাহিনীর সদস্যদেরকেও দেখেছি যে আসলে তারাও তাদের জায়গা থেকে তাদের যে আগুন নিয়ন্ত্রণে আনার, আগুন নির্বাপনের যে প্রযুক্তি, যে চেষ্টা সেটি কিন্তু তারা এখানে এনেছেন, সেই কাজ তারা করছেন। তবে আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু কোনোভাবে আসলে এই যে এত যন্ত্রপাতি, এত পানি, তার কাছে কিছুই না যেন। মূলত দুপুর 2টার কিছু আগে এই আগুন সূত্রপাত হয়। প্রথমে ধোঁয়ার পর আগুন ষষ্ঠ তলা, সপ্তম তলা হয়ে এখন পুরো ভবনে আসলে আগুন। আমরা একটু আপনাদেরকে যতটা সম্ভব, যেহেতু ভেতরে কেমিক্যাল জাতীয় দাহ্য পদার্থ রয়েছে, যার কারণে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে আসলে সবাই কাজ করার যে চেষ্টা সেটি কিন্তু করছেন। আমরা জানি বিএম ডিপোর মতো একটি ভয়াবহ যে আগুনের ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু শুরুতেই যে আগুন, সে আগুন ছিল, পরবর্তীতে কেমিক্যাল দাহ্য পদার্থ বিস্ফোরণের মাধ্যমে কিন্তু সেখানে যে বড় প্রাণহানির যে ঘটনা সেটি কিন্তু ঘটেছিল। এখানেও যেহেতু দাহ্য পদার্থ রয়েছে, কেমিক্যাল রয়েছে, সেই কারণেই কিন্তু আসলে আগুন নির্বাপনের জন্য, আগুন নিয়ন্ত্রণের জন্য যখন ফায়ার সার্ভিসের কর্মীরাও কাজ করছেন, তাদেরকে আসলে সেই তিক্ত অভিজ্ঞতা তাদেরকে স্মরণে রাখতে হচ্ছে। সে আগুন কিন্তু সে তিক্ত বিএম ডিপুর সে তিক্ত অভিজ্ঞতা থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে চেষ্টা করছেন। আমরা একটু যদি কাছে যাওয়ার চেষ্টা করি, ফায়ার সার্ভিসের কর্মীরা যেখান থেকে পানি দিচ্ছেন, আসলে বেশ পুরো ভবনের চতুর্দিকে তারা কিন্তু আসলে এই যে পানি, সে পানি ছিটানোর পাইপ দিয়ে সে পানি ছিটাচ্ছেন তারা। তবে কোনো কিছুতেই আসলে কোনো কাজ হচ্ছে না। বিষয়টা এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে আসলে দায়িত্বশীল জায়গা থেকে বিষয়গুলো এভাবে ফায়ার সার্ভিস যদি বলতে নাও পারে, তবে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে এই আগুন আসলে যদি নিজে নিজে না নিভে, সে আগুন আসলে কতটুকু পানি দিয়ে আসলে নেভানো সম্ভব সেটিও কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি একটু জানাই, মূলত 2টার কিছু আগে অ্যাডামস ক্যাপ এবং জিহং কেমিক্যালস এই যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানে আগুন লাগে। এই প্রতিষ্ঠানটি মূলত আমেরিকা এবং চীনের যৌথ বিনিয়োগে বাংলাদেশের তারা এই প্রতিষ্ঠান করেছিল। সেখানে তারা তৈরি করে মূলত যে সার্জিক্যাল যে পোশাক, অর্থাৎ একেবারে সহজ ভাষায় বলতে গেলে ডাক্তারদের যে আসলে ডাক্তার সহ বিভিন্ন জায়গায় কাজ করার সময় যে সার্জিক্যাল পোশাক ব্যবহার হয় সেটি মূলত এখানে উৎপাদন হয়। সেটি উৎপাদনের জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিয়ে আসা হয়। সেই কেমিক্যালগুলো কিন্তু আসলে এখানে ছিল, যার কারণে যখনই ষষ্ঠ তলা আগুন লাগে তারপর কিন্তু সে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, নৌবাহিনী সহ, অর্থাৎ ফায়ার সার্ভিসের 23টি ইউনিট সাথে বিমান বাহিনী এবং নৌবাহিনীর 2টি টিম, অর্থাৎ 25টি ইউনিট এই মুহূর্তে কিন্তু এখনো একযোগে কাজ করে যাচ্ছেন। তবে আগুনের যে ক্ষমতা, সেই ক্ষমতার কাছে আসলে তাদের সে চেষ্টা যেন বৃথা। অনেকটাই আসলে একেবারেই সেই দুপুরের পর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু নিরলস যে কাজ সেটি করে যাচ্ছেন। আমরা একটু আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আসলে ফায়ার সার্ভিসের কর্মীদের যে বক্তব্য সেটিও কিন্তু আসলে আমরা জানানোর চেষ্টা করব। ফায়ার সার্ভিসের কর্মীরাও একেবারে ক্লান্ত, তারপরেও আসলে তাদের যে দায়িত্বশীলতা, তাদের যে দায়িত্ব সেটি থেকে তারা সরে আসছেন না। তারা এখন পর্যন্ত কাজ অব্যাহত রেখেছেন। আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে একটু যদি আসলে কথা বলার চেষ্টা
আমরা যদি একটু জানার চেষ্টা করি, ফায়ার সার্ভিসের জসিম সাহেব আছেন, আমি যদি একটু জানতে চাই আসলে সবশেষ কি অবস্থা, আসলে এই আগুন কেন নিয়ন্ত্রণে আসছে না, কিভাবে আসলে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব? আমার আমার ডাইরেক্টর স্যার আছে, বুঝছেন, আমি এই মুহূর্তে বলতে পারি। আমরা যদি আপনার কাছে একটু জানি, আপনি তো যতটুকু জানেন এখানে আমার ভাইয়েরা তো আমরা ওনার কাছ থেকেও জানবো, যদি একটু উনি আছে। না স্যার সামনে আমরা একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, রোবটও কিন্তু ব্যবহার হচ্ছে এই জায়গায়। ফায়ার সার্ভিসের এই যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু তারা রোবটও ব্যবহার করছেন। আমি যদিও আসলে এখানে যে বিএমডিপুর যে ভয়াবহতা, সেই ভয়াবহতার কারণে কিন্তু আসলে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন কাজ করছেন, তারাও কিন্তু সে বিষয়টিকে মাথায় রাখছেন, যেন আসলে ভিতরে যেহেতু কেমিক্যাল রয়েছে, সেই কেমিক্যালের কারণে কোনোভাবে যেন আসলে বিস্ফোরণের যে শঙ্কা, সেটি যেন আসলে সেটি থেকে যেন কোনো ধরনের বড় প্রাণহানির ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা যতটুকু সেফটি বজায় রাখার সেটি কিন্তু তারা রাখছেন। আমরা যেমনটি বলছিলাম যে আসলে দুপুর 1:30টার পর অর্থাৎ 2টার কিছু আগে মূলত এই আগুন লাগে। সে আগুনে এখনও কিন্তু পুরো ভবনটি দাউ দাউ করে জ্বলছে। পাশে থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু অব্যাহত রেখেছেন। রোবট ব্যবহার হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু আমরা ফায়ার সার্ভিসের যে রোবটের সাহায্যে আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিস, সেই রোবটটিও যদি আপনাদেরকে দেখাই, অর্থাৎ এত সব চেষ্টাকে কিন্তু আসলে আগুন ব্যর্থ করে দিচ্ছে, কারণ পুরো ভবনটি এখন আসলে আগুনের কবজায়, অর্থাৎ আগুন পুরো ভবনটি দখলে নিয়েছে, যার কারণে সেখানে পানি কিছুই করতে পারছেন না। আমরা চতুর্দিকে একেবারে ভবনের চারপাশ থেকে কিন্তু ফায়ার সার্ভিসের যেমনটি বলছিলাম 23টি ইউনিট, অর্থাৎ 23টি ইউনিট একযোগে কিন্তু ব্যবহার হচ্ছে। তারপরও আসলে এই আগুনের কিছুই করা সম্ভব হচ্ছে না। ভিতরে কেমিক্যাল থাকার কারণে মূলত এই যে ভয়াবহতা, সেই ভয়াবহতায় রূপ নিয়েছে আগুন। আর ফায়ার সার্ভিসের যে সক্ষমতা, সেটি আমরা যদিও দেখছি আসলে কিছুটা আধুনিকায়ন বাংলাদেশের ফায়ার সার্ভিস আগে থেকে হয়েছে, যেহেতু এখন রোবটের ব্যবহার হচ্ছে। যে রোবটটি আপনারা দেখছেন, সেই রোবটের সাহায্যে কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, যদিও আগে সেই রোবটও কিন্তু আসলে বাংলাদেশের ফায়ার সার্ভিসের কাছে ছিল না। অতএব এই শিল্পজোন, অর্থাৎ একটি তৈরি পোশাক শিল্পজোন, সেখানে যখন একটি ফ্যাক্টরিতে আগুন লাগে, সেই আগুন নেভানোর মতো যে সক্ষমতা, পুরোপুরি সক্ষমতা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ফায়ার সার্ভিসের কাছে নেই। যার কারণে প্রতি বছরই আমরা দেখছি একের পর এক ধ্বংসযজ্ঞ, একের পর এক প্রাণহানির ঘটনা। গেল একদিন আগেই, অর্থাৎ ঢাকায় যে প্রাণহানির একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল মিরপুরে, সেটিও আসলে আপনারা দেখেছেন। এই সব কিছু মিলে বাংলাদেশের ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করার যে দাবি, সেটি কিন্তু আরও জোরালো হচ্ছে। তবে বছরের পর বছর নানা জায়গায় নানাভাবে আসলে নানা অর্থ ব্যয় হলেও ফায়ার সার্ভিসকে সক্ষম করার বেলায়, অত্যাধুনিক করার বেলায় কেন আসলে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না, সেই বিষয়টি আসলে বড় প্রশ্ন এখন। যে জায়গায় মানুষের প্রাণের প্রশ্ন, মানুষের অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন, দেশের অর্থনৈতিক ও সমৃদ্ধির প্রশ্ন, সেই জায়গায় ফায়ার সার্ভিসের মতো একটি প্রতিষ্ঠান কেন এখন পর্যন্ত অত্যাধুনিক হয়নি, সেই বিষয়টি কিন্তু আসলে যারা এসব উদ্যোক্তা, যারা এসব ভুক্তভোগী, যাদের স্বজনরা প্রাণ হারান আগুনে, তাদের কিন্তু আসলে একটি বড় প্রশ্নের জায়গা। আমরা যেমনটি আসলে আপনাদেরকে বলছিলাম, আসলে এই আগুন কবে নিয়ন্ত্রণে আসবে সেটি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও বলা সম্ভব হচ্ছে না। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে রয়েছে, আমরা তাকে পাওয়ার পর তার সাথেও কথা বলার চেষ্টা করব। আমরা একটু কথা বলছেন যে গার্মেন্টসটি, সেই গার্মেন্টসটির কর্তৃপক্ষ সম্ভবত কথা বলছেন। আমরা একটু আপনাদেরকে সেই, অর্থাৎ যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানের
যারা দায়িত্বশীল আছেন তারা কথা বলছেন, আমরা তাদের সাথে একটু যদি তাদের ভাষ্যটা জানার চেষ্টা করি। আমরা ইনস্ট্যান্টলি সবগুলো ফায়ার ফাইটার দেখে ফায়ার টিমকে আমরা খবর দিচ্ছি, নেভি, আপনি নৌবাহিনী, তারপরে আপনার বিমান বাহিনী, আগ্রাবাদ, সিপিজেড, আপনার কর্ণফুলি ইপিজেড, সব ফায়ার স্টেশন আসছে। আসার পরে সেই দুপুর থেকেই আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি, অনেক সবাই অক্লান্ত পরিশ্রম করছে। বাট আগুনের তীব্রতা এত বেশি ছিল, আর বিশেষ করে আগুনটা যখন বেশি 8 তলার উপরে ছিল, আমাদের যে গাড়িগুলো 8 তলা পর্যন্ত পানি পৌঁছাতে পারছিল না। মাত্র কয়েকটা গাড়ি ছিল যাদের ল্যাডার আছে, তারা উপরে পানি মারতে পারতেছিল, যার কারণে আগুনটা সহজে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তা আমাদের টার্গেট ছিল যখন আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না, পাশের ফ্যাক্টরির জন্য আগুন না ছড়াই। পাশে একই মালিকের একটা ফ্যাক্টরি আছে আলহামেদি। এখন ফায়ারের ডাইরেক্টর স্যার আসছেন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ স্যার আছেন, সবার নৌবাহিনীর স্যার আসছেন, সবাই কোঅর্ডিনেশন করে এখন মোটামুটি পাশের ফ্যাক্টরিতে যেন আগুনগুলো ছড়াইতে না পারে এভাবে কাজ করে যাচ্ছে। আমার নাম আশিক মোহাম্মদ সাদাত হোসেন, আমি এডিশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর ব্যবসা। আমরা যদি একটু ছোট করে জানতে চাই আসলে এখন যে পরিস্থিতি, কিভাবে আসলে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছেন? আসলে এটা আসলে আমাদের ফায়ার ব্রিগেড, তারপরে নেভি, ফায়ার টিম যারা কাজ করছেন ওনারাই ভালো বলতে পারবেন। ওনারা কোঅর্ডিনেটলি কাজ করছেন। ফায়ারের ডিরেক্টর স্যার আসছেন, উনি মূলত সব টিমের সাথে কোঅর্ডিনেট করে এখন ফায়ার ফাইটিংটা চালিয়ে যাচ্ছেন। আমরা শুনছিলাম আসলে যিনি যেমনটি বলছেন যে আসলে চেষ্টার কোনো কমতি কিন্তু আসলে নেই, তারপর আসলে কেন আগুন নিয়ন্ত্রণে আসছে না সেটির এই কারণও কিন্তু আসলে আপনারা ইতোমধ্যে জেনেছেন যে আসলে যে পরিমাণ আগুনের ভয়াবহতা সেটির কাছে কিন্তু আসলে এই চেষ্টা একেবারেই তুচ্ছ বলতে গেলে। যেমনটি বলি চট্টগ্রামের ইপিজেডে এর আগে এতটা ভয়াবহ আগুন কখনো কিন্তু আসলে ঘটেনি, যার কারণে একেবারেই যারা এখানকার উদ্যোক্তারা আছেন তারাও রীতিমতো বিস্মিত, তারাও রীতিমতো আসলে হতবাক যে আসলে এমন ভয়াবহ আগুনের ঘটনা যদি তাদের ফ্যাক্টরিতে ঘটে তারাও তো আসলে একেবারে ধ্বংস হওয়ার উপক্রম থাকবে। যার কারণে কিন্তু আসলে বারবার যে জোর দাবি সেটি উঠছে যে বাংলাদেশের ফায়ার সার্ভিসকে আসলে যতটা আধুনিকায়ন করা সম্ভব হয় সেই দিকে যেন আসলে সরকারের নীতি নির্ধারকরা যেন সর্বোচ্চ গুরুত্ব দেয়, সেই বিষয়টি কিন্তু আসলে এখানে যারা আছেন তারাও বলছেন। ভবিষ্যতে যেন প্রাণহানি দুর্ঘটনা সেটি আসলে যতটা নিয়ন্ত্রণে অর্থাৎ যতটা কমিয়ে আনা সম্ভব হয় সেই বিষয়টা থেকে আসলে এই যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন। যেমনটা বলছিলাম দর্শক, আসলে আপনারা যেমনটি দেখছেন দুপুর 2টা থেকে লাগা আগুন একেবারে সার্বক্ষণিক মুহূর্তে মুহূর্তে আসলে এই আগুন ছড়িয়েছে। কিছুক্ষণ আগে টানা 15 থেকে 20 মিনিটের একটি বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিও কিছু করতে পারেনি। সেই বৃষ্টিতে আমরা দেখেছি আসলে একেবারে উপরের যে আগুন সেটি কিন্তু আসলে কিছুটা আরো বেড়েছিল, পরবর্তীতে সেটি আবার কিছুটা কমে এসেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আসলে দমে যাচ্ছেন না, তারা আগুনকে বসে আনার জন্য যে চেষ্টা সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন এবং সেই চেষ্টা এখনো অব্যাহত আছে। আমরা আমরা যেমনটি বলছিলাম আসলে দর্শক, আমরা একটু ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা তাজুল সাহেব আছেন এখানে, আমরা যতটুকু জানি আমি তো দর্শক যেমনটি বলছিলাম চট্টগ্রামের ইপিজেড কিন্তু আসলে এতটা ভয়াবহ আগুন এর আগে কখনো প্রত্যক্ষ করেনি, যার কারণে আসলে সবাই হতবাক। আসলে পুরো ভবনটি আসলে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেমনটি বলছিলাম অ্যাডামস ক্যাপ এবং জিহং কেমিক্যাল অর্থাৎ এই যে আমেরিকা এবং চীনের
যৌথ বিনিয়োগে তৈরি এই ফ্যাক্টরি সেটি অনেকটাই এখন ধ্বংসযোগ্য আসলে। শুধুমাত্র যে ভবনটি দেখা যাচ্ছে সেটি কিন্তু আসলে সেটিও কিছুক্ষণ পর পর আসলে ছোট ছোট টুকরো হয়ে কিন্তু আসলে ধসে পড়ছে। আগুনের যে ভয়াবহতা সেটি দেখে আমরা এটি অন্তত অনুমান করা যায় যে আসলে ভেতরে যা আছে সবই আসলে ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানটির যে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি আসলে এখন এই মুহূর্তে অনুমান করাও সম্ভব না, যেহেতু পুরো প্রতিষ্ঠানটি অর্থাৎ বলতে গেলে কোটি কোটি টাকার যে সম্পদ, কোটি কোটি টাকার যে বিনিয়োগ সেটি আসলে ধ্বংস হয়ে গেছে। যার কারণে একটি প্রতিষ্ঠান যখন আসলে উদ্যোক্তা গড়ে তোলেন, সেই প্রতিষ্ঠানটি যখন আসলে আগুনের কাছে এসে এভাবে সব নিঃশেষ হয়ে যায়, আমরা এখানে যারা কয়েকজন স্থানীয়রা আছেন যদি তাদের কাছে একটু জানার চেষ্টা করি। ভাই, আপনি কখন থেকে আছেন আর আগুন আসলে কখন থেকে দেখছেন? কখন থেকে আছেন এখানে? আগুনের আসলে কি অবস্থা দেখেছিলেন, এখন কি অবস্থা? না, আমি আধা ঘন্টা আগে আসছি, তো এখন যে অবস্থা দেখছি এই অবস্থায় এখনো আছে। অর্থাৎ আধা ঘন্টা যাবত আপনি একই অবস্থা দেখছেন? এই একই অবস্থা আছে। ঠিক আছে, একটু যদি জানার চেষ্টা করি আসলে কি অবস্থা, এই যে আগুন কখন থেকে দেখছেন, এই আগুন আসলে এতটা ভয়াবহ? আগুন প্রথমত দুপুর 2টা থেকে শুরু হয়েছিল, তখন আমরা কাজে ছিলাম বাড়ির পাশে। তখন আমি সঙ্গে সঙ্গে লাইভে দেখতেছি যে পতেঙ্গা চট্টগ্রাম সিভিজেডে 5 নম্বর রোডে আগুন লাগছে। তখন নিশ্চিত হয়েছে যে ফ্যাক্টরিতে আগুন লাগছে। এরপর থেকে আগুন জ্বলতেছে, এখনো বর্তমানে 20টা ইউনিট কাজ করতেছে, এখন নিয়ন্ত্রণ আনতে পারতেছে না। আমরা এখানে আরো যারা স্থানীয় আছে, এই আগুন আসলে কতক্ষণ যাবত আসলে দেখছেন? এই আগুনের ভয়াবহতা নিয়ে আসলে কি বলার? আসলে আমাদের ফায়ার সার্ভিস আসলে কবে নাগাদ আসলে আধুনিকায়ন হবে? আপনারা তো যারা আছেন তারাও বলছেন যে আসলে ফায়ার সার্ভিসকে অত্যাধুনিক করা খুব বেশি জরুরি। আসলে আমি এখন এসেছি, তো যেটুকু দেখছি আসলে বোঝা যাচ্ছে না যে রাতের ভিতরে আশা করি এটা কন্ট্রোল দিতে পারবে। এখানে আসলে অনেক ধাও ধাও আগুন। আরে ভাই, আমরা যেমনটা শুনছিলাম আসলে যে আগুন, সে আগুন নিয়ে কিন্তু আসলে এখানে যারা স্থানীয়রা আছেন তারাও বলছেন যে আসলে যে উদ্বেগের জায়গা, যে যখন একটি আগুনের ঘটনা ঘটে সেটি আসলে নিয়ন্ত্রণে আনার জন্য যে অত্যাধুনিক প্রযুক্তি, যেটি উন্নত বিশ্বে আসলে ইতোমধ্যে উন্নত বিশ্বের যে আগুন নির্বাপনের যে ব্যবস্থাপনা সেটি কিন্তু আসলে বাংলাদেশ এখনো সেভাবে আসলে সক্ষমতা অর্জন করতে পারেনি। যার কারণে প্রতি বছরই একের পর এক ভয়াবহ আগুন ঘটছে, প্রাণহানি, ক্ষতির মুখে পড়ছে, আসলে অর্থনৈতিক ক্ষতিও আসলে হচ্ছে, যেটি আসলে সবকিছু মিলে যেমনটি বলছিলাম যে চট্টগ্রামের ইপিজেড কিন্তু আসলে এমন আগুন এর আগে প্রত্যক্ষ করেনি। আমরা এখানে আমরা এখানে আসলে যারা গণমাধ্যম কর্মীরা কিন্তু আসলে সেই দুপুর থেকে এখানে সংবাদ সংগ্রহে কাজ করছেন, আমরা যদি তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি, আপনি ঠিক কখন থেকে আসলে এই যে আগুনের এই সংবাদ সংগ্রহ করছেন এবং আপনার কাছে আসলে কি মূল্যায়ন, আসলে এই আগুন কেন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না? আসলে আপনি যেমনটা বলছেন, আমি দুপুর 1:45-2টার দিকে খবর পাওয়ার পরপরই কিন্তু বাসা থেকে রওনা দিয়ে এখানে এসে দেখি, আমি 4টা নাগাদ যেটি দেখলাম এখানে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এখানে এসে যেটি দেখেছি ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি সবাই চেষ্টা করছে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে আসার জন্য। তবে এখানে মনে হয় যেহেতু উপরে দাহ কিছু পদার্থ রয়েছে বা রাসায়নিক কোনো পদার্থ থাকতে পারে, সেই জন্য আর উপরে টপ ফ্লোরগুলোতে যেহেতু আগুন লাগার কারণে মূলত যতটুকু সম্ভব যেটি ধারণা করা হচ্ছে হয়তো ওখানে পানি তেমন পৌঁছায়নি, কারণ যেহেতু ভিতরে রুমের ভিতর বিল্ডিংয়ের বিভিন্ন রুমগুলোতে যেহেতু আগুন দাহ পদার্থ রয়েছে বা রাসায়নিক দ্রব্য রয়েছে, হয়তো ওখানে কিছু রাসায়নিক দ্রব্য থাকতে পারে, সেই জন্য আগুন ধীরে ধীরে বাড়ছে। এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তাদের আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদের 23টি ইউনিট কিন্তু
আগুন নির্বাপনে কাজ করছে। তবে যেটি বলা যায় সরঞ্জামের কোনো ঘাটতি আমরা যেটি জানি, তবে না থাকলেও তবে ভিতরে যে উপরে ওঠার মতো বা উপর থেকে পানি ছিটানোর মতো তেমন কোনো কিছু দেখিনি। যদি উপর থেকে যদি ধারণা করছি আমরা, যদি উপর থেকে যদি পানি ছিটানো যেত তাহলে হয়তো এই আগুন একটু আগে বা আরো ঘন্টা দেড় ঘন্টা আগে বা আরো আগুন লাগার ঘন্টা 2 ঘন্টা পরে হয়তো আগুন নিয়ন্ত্রণে আনা যেত। হয়তো উপর থেকে পানি ছিটানো না যাওয়ার কারণে হয়তো আগুন যে তীব্রতা সেটি ধীরে ধীরে বাড়ছে বলে আমরা মনে করছি। ধন্যবাদ। আমরা শুনছিলাম, আমরা এখানে দেখছি যে আসলে এখানকার যারা নিরাপত্তা রক্ষীরা আছে তারাও আসলে হতবাক অনেকটা। একটু যদি জানার চেষ্টা করি আসলে এই যে আগুন কখন থেকে দেখছেন আসলে, আর এই যে আগুন নিয়ে কি বলার আছে আসলে, এখানে তো ইপিজেডে এর আগে এমন ভয়াবহ আগুন দেখেছিলেন কিনা? না, আমি এর আগে ভয়াবহ আগুন দেখিনি। আমি এখানে দীর্ঘ 11 মাস এখানে বদলে আসছি, এর মধ্যে আমি কোনো আগুনের ভয়াবহতা দেখিনি। আজকে যেটা দেখছি এটা খুব সম্ভব 2টা থেকে শুরু হয়েছে আর কি, আগুনটা সূত্রপাত হয়েছে। দর্শক, যা আপনারা যেমনটা শুনছিলেন আসলে সবাই কিন্তু আগুনের ভয়াবহতা দেখে রীতিমতো যে হতবাক সেটি। যেমনটি বলছিলাম, দুপুর 2টার দিকে লাগা আগুন এখনও দাউ দাউ করে জ্বলছে এবং এই আগুন আসলে কখন থামবে সেটি কিন্তু আসলে কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। ফায়ার সার্ভিসের নিরলস চেষ্টা সেটি অব্যাহত আছে এখন পর্যন্ত। এবং যেমনটি বলছি আসলে অ্যাডামস ক্যাপ এবং জিহং কেমিক্যাল, এই যে প্রতিষ্ঠান আমেরিকা এবং চীনের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত হওয়া এই প্রতিষ্ঠান এখন অনেকটাই ধ্বংসযোগ্য, যেখানে আমরা এখন পর্যন্ত যেটি সৌভাগ্যের বিষয় সেটি হচ্ছে কোনো প্রাণহানির ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। কেউ আহত হয়েছেন সেই বিষয়টি আসলে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য আসেনি। এটি হচ্ছে সবচেয়ে বড় আসলে যে সৌভাগ্যের বিষয়। তবে যেখানে বলছি যে আসলে যে প্রতিষ্ঠানটি সেটি কিন্তু আসলে অর্থনৈতিকভাবে একেবারেই শেষ হয়ে গেছে এই প্রতিষ্ঠান, যেখানে এখন ভিতরে আগুন সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করার পর যে দেয়ালগুলো রয়েছে সেগুলো কিন্তু ছোট ছোট টুকরা আকারে একে একে ধসে পড়ছে। আর বলতে গেলে একেবারেই যেমনটি বলছিলাম যে আসলে দায়িত্বশীল জায়গা থেকে ফায়ার সার্ভিস বলতে না পারলেও এটা অনেকটা নিশ্চিত আসলে এই আগুন ভিতরে সব কিছু শেষ করে দিয়ে নিজে নিজে সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে নিজে নিজে নিঃশেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে আনা আসলে অনেকটাই এখন দুরূহ হয়ে দাঁড়িয়েছে। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ইভেন মীর, চট্টগ্রামের ইপিজেডে লাগা আগুনের সবশেষ তথ্য নিয়ে। কিছুক্ষণ পর আবারও হাজির হব আপনাদের কাছে আগুনের সবশেষ তথ্য নিয়ে।